2031 আইসিসি বিশ্বকাপ সামনে রেখে নতুন স্টেডিয়াম নির্মাণ করবে সরকার, বললেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। পরিকল্পনা 171টি মিনি স্টেডিয়াম তৈরির। শনিবার স্বাধীনতা কাপ দিয়ে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম। প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে লড়বে শেখ রাসেল। শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনী। চট্টগ্রামে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখেছেন সহকর্মী মাকসুম আলম খান। টেস্টের নানা বিষয় নিয়ে কথা বলতে অনলাইনে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাকসুম, মাকসুম, সোফার আসলে টেস্ট ম্যাচটা যখন বাংলাদেশ আজকে শুরু করলো, দিনের শুরুতেই একেবারে বিপর্যয় এবং 4 উইকেট যখন 49 রানে আমাদের পড়ে গেল, তারপর মনে হচ্ছিল যে বাংলাদেশ হয়তোবা সেকেন্ড সেশনেই গুটিয়ে যাবে। পাকিস্তান হয়তো প্রথম দিনে ব্যাট করতে নামবে এবং বাংলাদেশের জন্য একটা বিভীষিকা অপেক্ষা করছে। সেখান থেকে বাংলাদেশের দুর্দান্ত বাউন্স ব্যাক, সবকিছু মিলে এই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা কেমন লেগেছে, কেমন ছিল? জি, খেলাটা তো টেলিভিশনে নিশ্চয়ই দেখেছেন। সূক্ষ্ম জায়গাগুলো নিশ্চয়ই বিশ্লেষণ বা পর্যবেক্ষণ করেছেন আপনিও, ইকবাল। আমি একটু এখানকার অ্যাটমসফিয়ারটা সম্পর্কে বলতে চাই। দর্শকরা যারা চট্টগ্রাম বেসড ক্রিকেট ভক্ত আছেন, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট দেখা সব সময় আসলে খুব নিয়মিত তারা দেখেন না। যখন বছরের কোনো একটা সময় খেলাটা হয়, সেখানে তারা খুব খুব বেশি উচ্ছ্বাস নিয়ে, উন্মাদনা নিয়ে তারা মাঠে আসেন। তো তারাও এসেছেন 10 মাস পর, প্রায় 10 মাস পর তাদের এখানে খেলা হচ্ছে। তো অনেকে এসেছেন। যে 50% টিকিট এবার দেওয়া হচ্ছে দর্শকদেরকে প্রবেশের জন্য স্টেডিয়ামে। পুরো 50% দর্শক এখানে ছিল না। টেস্ট ক্রিকেট, একে তো টেস্ট ক্রিকেট, আর দুই হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছিল না। সব মিলিয়ে এক ধরনের অভিমান থেকে, হতাশা থেকে অনেকেই মাঠে আসেননি। তারপরও আমরা যেটা অনুমান করেছিলাম তার চেয়ে বেশি দর্শক আমরা মাঠে দেখেছি। কিন্তু এবার একটু খেলায় আসি। কিন্তু তারা, ওই দর্শকরা যখন সকালবেলা মাঠে আসেন এবং আসার পরে প্রথম সেশনেই 4টা উইকেট পড়ে যায়, মানে এই সমস্যাটা তো দীর্ঘ সময় ধরেই বাংলাদেশ ফেস করছে, যে আর্লি উইকেট পড়ে যাওয়া বা টপ অর্ডার ব্যাটিং একেবারেই যে কোনো ফরম্যাটেই কলাপস করছে। তো এই টপ অর্ডার ব্যাটারদের ভালো করতে না পারায়, এটা যখন অনেক উচ্ছ্বাস উন্মাদনা নিয়ে এসে টি-20 ক্রিকেটে বাংলাদেশ ভালো করছিল না। তো টেস্ট ক্রিকেট শুরু হয়েছে, নতুন একটা ফরম্যাট, নতুন ভাবে সবকিছু শুরু হবে, এরকম একটা আশা নিয়ে সবাই এসেছিল। তো আচ্ছা, সকালে যখন দ্রুত 4টা উইকেট পড়ে গেল, তখন অনেক সবার মধ্যে একটা হতাশা কাজ করছিল, যেটা পরবর্তীতে আপনি একটু আগে বলছিলেন যে লিটন দাস এবং মুশফিকের ব্যাটে খুব ভালোভাবে বাংলাদেশ সামাল দিতে পেরেছে। এই তারপরে সবার মধ্যে উচ্ছ্বাস বা আনন্দটা আমরা দেখতে পেয়েছি। তো ওইখানকার গ্যালারির অ্যাটমসফিয়ারটা এমনই ছিল, ইকবাল। আচ্ছা মাকসুম, এই দ্রুত যে আর্লি বাংলাদেশের উইকেট পড়ে যাওয়া শুধুমাত্র টেস্টে না, এটা আমরা ওয়ানডেতেও দেখি এবং টি-20তেও দেখি। এবং আজকের কথা যদি স্পেশালি বলি, উইকেটে কি এমন বিশেষ কোনো কিছু ছিল যে ফার্স্ট সেশনে প্রথম দিনে হচ্ছে আমরা এইভাবে কলাপস করলাম? আহ, আমি বাইরে থেকে দেখে একটু ব্যাখ্যা করবার আগে একটু দুই ক্যাপ্টেনের কথা বলতে চাই। আমি সারাদিন যেগুলো সরাসরি সংযুক্ত হয়েছে লাইভ গুলোতে, আমিও এটাও বলেছি যে দুই ক্যাপ্টেন যখন টস করেছেন, কিংবা গতকাল যখন সংবাদ সম্মেলনে গিয়ে তারা কথা বলেছেন, তারা দুজনই কিন্তু ওই টস জিতে ব্যাটিং এর প্রতি আগ্রহের কথাটা, একটা একটা আগ্রহের কথা তারা জানিয়ে রেখেছিলেন। মুমিনুলের জন্য ব্যাপারটা এরকম যে এই ভেন্যুটাতে তো তিনি খুবই সফল একজন ব্যাটসম্যান। তো তার জন্য উইকেট যেমনই হোক না কেন, তার মধ্যে একটা বাড়তি আত্মবিশ্বাস কাজ করে। তো তিনি উইকেট না দেখেও হয়তো ব্যাটিং এর সিদ্ধান্তটা নিতেই পারেন। কিন্তু আচ্ছা, বাবর আজম উইকেটের চরিত্র মোটামুটি অনুমান করে তিনি বলেছিলেন যে হ্যাঁ, মানে টস জিতে তারাও যদি টস জিততেন, তারাও হয়তো ব্যাটিং এর সিদ্ধান্তটাই নিতেন। তার মানে আচ্ছা, উইকেটটা তাদের দেখে ব্যাটিং করার জন্য ভালো মনে হয়েছে। আচ্ছা। আর আমাদের কাছে, আমরা যারা প্রেস বক্স থেকে খেলা দেখেছি বা বাইরে থেকে দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, সকালে উইকেটটাতে কিছুটা সবুজ মনে হয়েছে, কিছুটা আচ্ছা, ঘাস ছিল আচ্ছা, মনে হয়েছে, যেটা থেকে পাকিস্তানি বোলাররা যারা আছে, গতিশীল বোলার, সুইং আছে, বাউন্স আছে, তারা শুরুতে কিন্তু সুবিধাটা আদায় করে নিয়েছে। আর্লি টেস্ট ক্রিকেটে আমরা যেটা বলি যে ইনিংসে, মানে আর্লি ওভার গুলোতে
পেসাররা যে সুবিধাটা আদায় করার দরকার, পাকিস্তানি বোলাররা সেই কন্ডিশনটাকে, উইকেটটাকে খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং বাংলাদেশের ব্যাটাররা ওই আর্লি সেশনটাতে যেইভাবে মনোসংযোগ ধরে রেখে, বা বোলাররা যে ওই সময় খুবই আগ্রাসী বোলিং করবে, সব রকমের অপশন ট্রাই করবে উইকেট তুলে নেওয়ার জন্য, সেইটা মাথায় না রেখে আমার মনে হয় অতটা তারা সতর্ক ছিল না, এবং যার কারণে উইকেট খুব দ্রুত বিলিয়ে দিয়ে আসতে হয়েছে। আচ্ছা আচ্ছা মাকসুম, এই শীতকাল মোটামুটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা জানি সকালবেলায় কিন্তু বেশ কুয়াশা থাকে, এবং কালকেও যখন লিটন দাস এবং মুশফিকুর রহিম যখন ব্যাটিংয়ে নামবেন, আমরা জানি যে 9টা কিছুটা আগেই 9:45-টার দিকে সম্ভবত কালকে খেলার ম্যাচটা শুরু হবে, ওই টাইমটায় কিছুটা কুয়াশা থাকতেই পারে। সেই ক্ষেত্রে কি কালকেও প্রথম ঘন্টাটা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং হবে কিনা? জি জি জি, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথম ঘন্টাটা খুবই ক্রুশাল হবে। আহ, আর তবে একটা ব্যাপার এখানে আমার যেটা মনে হয়, মুশফিক এবং লিটন খুব ভালো রিদমে ছিলেন। এই মানে যদি ব্যাপারটা এমন হতো যে তারা আজকের দিনে আরো ব্যাটিং কন্টিনিউ করতে বলা হতো, তারা হয়তো আরো অনেকক্ষণ খেলে যেতে পারতো। কিন্তু এই যে ব্রেকটা, এই ব্রেকটা শুধুমাত্র একটা দিনের ব্রেক না, একটা আবহাওয়ার ব্রেক না, এই ব্রেকটা আসলে মনোসংযোগেরও একটা বড় হুম ব্রেক, হুম হুম। ইকবাল। কেননা আপনি জানেন যে টেস্ট ক্রিকেটে মানে মনোসংযোগ ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। টেস্ট ক্রিকেট হচ্ছে ধৈর্যের পরীক্ষা সবার আগে। তো সেই ধৈর্যের পরীক্ষায় যেহেতু এই ধৈর্যের জায়গাটায় একটা ব্রেক হচ্ছে মনোসংযোগের জায়গাটায়, তাদের ওই আর্লি ওভার গুলোতে ঠিক একটা ইনিংস শুরুর আগে যেমন সতর্ক থাকতে হয়, চটপটে থাকতে হয়, মানে যে কোনো বলের জন্য দেখা যাচ্ছে সুইং অনেক বেশি সুইং করছে, হুম হুম। সেই বলটাকে ঠেকানোর জন্য ব্যাট মুভমেন্টটাও অতটা ফাস্ট হতে হবে। সেগুলো মাথায় রেখে খুবই তৎপর থেকে যদি তারা খেলেন এবং ফার্স্ট সেশনটা কাটিয়ে দিতে পারেন, তাহলে খুব ভালো হবে। আর আমরা বিভিন্ন বিশ্লেষক যাদের সঙ্গে কথা বলার সুযোগ হচ্ছে আজকের ম্যাচ শেষে, এখানকার লোকাল ক্রিকেটার এবং বিসিবি পরিচালক আকরাম খানের একটি প্রোগ্রামে গণমাধ্যম কর্মীরা সবাই অ্যাটেন্ড করেছিল। সেখানে নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং একই সঙ্গে আব্দুর রাজ্জাক তারাও ছিলেন। তাদের সঙ্গে আমাদের একটু আলাপ করার সুযোগ হয়েছে। সেখানে তারাও বলছিলেন যে রানটা আসলে এখন যেখানে আছে খুবই ভালো রিকভারি হয়েছে, কিন্তু রানটাকে যদি 400 না নিয়ে যাওয়া যায় আচ্ছা। সেক্ষেত্রে একটু বাংলাদেশের জন্য মুশকিল হয়ে যাবে। কেননা পাকিস্তানেও আপনার মনে রাখতে হবে, পাকিস্তানেও আসলে আজহার আলী, বাবর আজম, রিজওয়ান কিংবা হুম হুম। ফাওয়াদ আলমের মতো একদম মানে উইকেটে মাটি কামড়ে পড়ে থাকার মতো ব্যাটসম্যানরা ব্যাটসম্যান কিন্তু রয়েছে। আছেন। জি জি, ধন্যবাদ মাকসুম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদেরও আসলে প্রত্যাশা থাকবে বাংলাদেশ 400+ রান করবে এবং হচ্ছে বাংলাদেশ এই টেস্টে পাকিস্তানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার জন্য যে স্কোরটা করা দরকার সেটা করে নেবে। 2031 সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ মেগা এই ইভেন্ট সামনে রেখে নতুন স্টেডিয়াম নির্মাণ ও আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের, এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সঙ্গে গুরুত্ব দেওয়া হবে দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণেও। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। মঞ্চে জয়গান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে উৎসবের সাজ, আলোকসজ্জায় ভরে উঠেছে গাজীপুরের শফিপুর আনসার ও ভিডিপি একাডেমি। যে প্যারেড গ্রাউন্ডে গর্জন ওঠে প্রশিক্ষণ আর দেশ সেবার মন্ত্রে, সেখানেই এমন ভিন্ন আয়োজন। উদ্দেশ্য বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020-এ অংশগ্রহণকারী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খেলোয়াড় ও কোচদের সংবর্ধনা। বৃহস্পতিবার রাতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পদক অর্জনকারীদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। রেলপথ ও রেল রক্ষা, সড়ক, মহাসড়ক, বিমানবন্দর ও স্থলবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ আনসার বাহিনী অতন্দ্র প্রহরী নিয়ে গৌরবময় ভূমিকা পালন করে আসছে। পরে তিনি সাংবাদিকদের জানান, 2031 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে বেশ কিছু নতুন স্টেডিয়াম নির্মাণ ও আধুনিকায়নের পরিকল্পনার কথা। এই অর্থ বছরে আরও 171টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। পাশাপাশি আগামী 30-31 সালে ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে, যেহেতু বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে, তো সেই ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমরা কয়েকটি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। 131টি স্বর্ণ, 80টি রৌপ্য এবং 57টি ব্রোঞ্জ অর্জন করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্রীড়া দল। রাজিবুল হাসান, সময় সংবাদ। স্বাধীনতা কাপ ফুটবলের খবর। শনিবার মাঠে গড়াচ্ছে স্বাধীনতা কাপ ফুটবলের 11তম আসর। দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়াচক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা।
জয় দিয়ে আসর শুরু করার প্রত্যয় গেলবারের রানার্স আপদের। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 3:30টায়। একই মাঠে সন্ধ্যা 6টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনী ফুটবল দল। ইতিবাচক ফুটবল খেলে পূর্ণ 3 পয়েন্ট পেতে চায় ওয়াও মার্তিনেজের দল। স্বাধীনতা কাপ দিয়ে শুরু হচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। শেখ জামাল ধানমন্ডি ক্লাব লড়বে বিমান বাহিনী ফুটবল দলের বিপক্ষে। সবশেষ প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামাল। সেই আত্মবিশ্বাস নিয়ে এবার স্বাধীনতা কাপে জয় দিয়ে আসর শুরু করতে চায় ধানমন্ডি জায়ান্টরা। দলের নতুন হেড কোচ ওয়াও মার্টিনেজ। এই স্প্যানিশ কোচের অধীনে গেল 3 সপ্তাহ ব্যস্ত সময় পার করেছে সোলেমান ফয়সাল মাসুমরা। সব মিলিয়ে ফুটবলারদের প্রস্তুতিতে সন্তুষ্ট মার্টিনেজ। দলে বেশ কজন দারুণ ফুটবলার রয়েছে, তবে কিছু ইনজুরি সমস্যা রয়েছে। তারপরও ফুটবলাররা লড়াই করতে শতভাগ প্রস্তুত, আর আসরটা জয় দিয়েই শুরু করতে চাই আমরা। নতুন মৌসুমে পছন্দের ফুটবলার ভিড়িয়ে এর মধ্যে দল সাজিয়ে নিয়ে যাচ্ছে ক্লাবটি। আবহানী থেকে ডিফেন্ডার রায়হান হাসান ও বসুন্ধরা কিংস থেকে শেখ জামালের ডেরায় ডিফেন্ডার ইয়াসিন খান। 2 বিদেশি সোলেমান কনফার্ম ও ওতাবেক শেয়ারটা দিতে শতভাগ প্রস্তুত। সেই সাথে প্রথমবারের মতো ক্লাব ফুটবলের সুযোগ পাওয়া তরুণ রাহাবারের লক্ষ্যটা ইতিবাচক পারফর্ম করা। Very important game, and যদি আমরা টুর্নামেন্টটা উইথ আ উইন স্টার্ট করতে পারি, ইটস ডেফিনেটলি আ মোটিভেশন ফর দ্য হোল টিম। তিনজনই আমাদের নতুন কোচ, ফিটনেসের দিক দিয়ে একটু প্রেশার দেয়, বাট অবভিয়াসলি টেকনিক্যালের দিক দিয়ে অনেকটুকু যোগ দিয়েছেন। প্লাস কয়েকটা এক্সারসাইজ বা ট্রেনিং ড্রিলস যেগুলো করায় আমি একটু ফ্যামিলিয়ার, সো আমার জন্য অত ডিফিকাল্ট হয় না। আমাদের ট্রেনিং ভালো হয়েছে আল্লাহর মতে। আমাদের কোচিং স্টাফ সবাই ছিল, প্লেয়ারও আছে, বাট কিছু ফরেন প্লেয়ার এখনও সিক আসে নাই। তো ওভারঅল মনে করি যে যারা আছে, যাদেরকে নিয়ে চ্যাম্পিয়ন টিম তৈরি করেছে, সবাই প্রস্তুত। লাস্ট ইয়ার থেকে এইবারে টিমটা আরও ভালো হয়েছে, সব দিক থেকেই ভালো হয়েছে, অনেক নতুন নতুন প্লেয়ার আসছে। এদিকে দিনের প্রথম ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে উত্তর বাড়িধারা ক্লাব। সবশেষ প্রিমিয়ার লিগে তেমন একটা সুবিধা করতে পারেনি শেখ রাসেল। এবার স্বাধীনতা কাপে দলগত পারফরমেন্স উপহার দিতে চায় 2013 সালের চ্যাম্পিয়নরা। আসলে চ্যাম্পিয়নশিপ ফাইট দিতে ফরওয়ার্ড সাদুদ্দিন, ডিফেন্ডার রহমত ও সোহাগদের নিয়ে টিম গুছিয়ে নিয়েছে ব্লুরা। ফরেন কালেকশনও ভালো, তো আলহামদুলিল্লাহ যদি আমরা সবাই যদি মাঠের ভিতরে ভালো পারফরমেন্স করতে পারি তো অবশ্যই ভালো রেজাল্ট করা সম্ভব। আশা রাখি আমরা যে 3-4টা সেশন একসাথে করেছি, তো হোপফুলি ইনশাআল্লাহ স্বাধীনতা কাপে এটা প্রবলেম হবে না। এটা কোচ আমাদের নিয়ে আসলে কাজ করেছে। এদিকে দলে তেমন ইনজুরি নেই, তাই নির্ভর টিম ম্যানেজমেন্ট। দীপু, সময় সংবাদ, ঢাকা। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হলেন প্যাট কামিন্স, সহ অধিনায়ক করা হয়েছে স্টিভেন স্মিথকে। আসন্ন অ্যাশেজ দিয়ে দায়িত্ব শুরু করবেন এই 2 ক্রিকেটার। বল টেম্পারিং কাণ্ডে জড়ানো স্টিভেন স্মিথকে আবারও অজি দলপতি করা হবে কিনা তা নিয়ে সংশয় ছিল। আর যৌন কেলেঙ্কারিতে কিছুদিন আগে অধিনায়কত্ব হারানো টিম পেইন অনির্দিষ্টকালের জন্য নিজ থেকে সরে যান ক্রিকেট থেকে। সেজন্য অধিনায়ক হিসেবে বিবেচনায় ছিলেন পেসার প্যাট কামিন্স, কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকায় তাকে নিয়েছিল সংশয়। অবশেষে কামিন্সকেই অস্ট্রেলিয়ার 47তম টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নিল বোর্ড কর্মকর্তারা। 8 ডিসেম্বর গ্যাবায় শুরু হওয়া অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করবেন কামিন্স। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হতে যাচ্ছেন রাল্ফ রাংনিক। আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করতে চায় রেড ডেভিল কর্তৃপক্ষ। বর্তমানে রুশ ক্লাব লোকোমোটিভ মস্কোর হেড অফ স্পোর্টস অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্বে আছেন রাল্ফ। 1983 সালে ইউরোপের ক্লাব ফুটবলের কোচিংয়ে নাম লিখান সাবেক এই ফুটবলার ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিতে বেশ আগ্রহী 63 বছর বয়সী এই জার্মান। তবে সবকিছুই নির্ভর করছে তার বর্তমান ক্লাব লোকোমোটিভ মস্কোর উপর। তারা ছেড়ে দিলে এই মাসে দায়িত্ব নেবেন রাল্ফ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও আরও 2 বছর ক্লাবের পরামর্শক হিসেবে থাকবেন রাল্ফ। জেলা পর্যায়ে ক্লাবগুলো নিয়ে নওগাঁয় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। 2.5 বছর পর এই টুর্নামেন্টে খেলতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলোয়াড়রা। এই ফুটবল ম্যাচ দেখতে হাজির হয় প্রচুর দর্শক। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। দীর্ঘ 2.5 বছর পর নওগাঁ জেলা স্টেডিয়ামের সবুজ মাঠ প্রাণ ফিরে পায় খেলোয়াড়দের ওয়ার্ম আপের মধ্য দিয়ে। নীল সাদা জার্সিতে খেলোয়াড়রা নিজেদের প্রস্তুত শেষে তুলে ধরেন ফুটবল আর পায়ের ছন্দময় কসরত। কৌশল আর যোগ্যতায় খেলোয়াড়রা পায়ে বল নিয়ে গোল পোস্টে এগিয়ে নেওয়ার সাথে দর্শকদের বাড়ে উচ্ছ্বাস আর উদ্দীপনা। দুপুর পর থেকেই মাঠের গ্যালারি ভরে যায় ফুটবল প্রেমী মানুষের পদচারণায়। শুক্রবার বিকেলে জেলা ফুটবল লীগের 15 দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের এ খেলা উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সাংসদ নিজামউদ্দিন জলিল।
ফুটবল মানেই দর্শকদের উচ্ছ্বাস, আর সেই উচ্ছ্বাসকে মাতিয়ে তুলতে শীতের পরন্ত বিকেলে আয়োজন করা এই টুর্নামেন্টে খেলোয়াড়দের পায়ের ফুটবলের নান্দনিকতা দেখে মুগ্ধ দর্শনার্থীরা। নওগাঁর মানুষের যে ফুটবলের প্রতি একটা টান ভালোবাসা, এটি আমরা লক্ষ্য করছি এই মাঠে আসার পর। এই ফুটবল খেলার মধ্য দিয়ে গ্রাম বাংলার দীর্ঘদিনের যে চাপা যে উচ্ছ্বাস, সেটা আজকে প্রমাণ হয়েছে। তরুণ হিসাবে বলতে পারছি এই খেলাটা পায় আসলে আমরা আনন্দের যে অনুভব সেটা আবার ফিরে পাচ্ছি। অনেকদিন পর টুর্নামেন্টের এমন আয়োজনে মাঠে নিজেদের যোগ্যতা তুলে ধরতে পেরে খুশি খেলোয়াড়রা। আমরা চাই প্রতি বছরে লিগ হোক এবং প্রতি বছরে যদি আন্তঃ থানা, আন্তঃ ইউনিয়ন, তারপরে অনেক গোল্ড কাপগুলো হয় যেগুলো, সেগুলো হলে আমাদের জন্য অনেক বেটার হয়। খেলাগুলো যেন প্রতি বছর হয়, খেলোয়াড়রা এবং আমরা ক্লাব কর্মকর্তারা যেন খেলার মধ্যে থাকতে পারি। আমাদের প্রচেষ্টাই হলো গ্রাস লেভেল থেকে মানে খেলোয়াড় তৈরি করা। এবং নওগাঁর বিষয়ে আপনারা জানেন, নওগাঁ অনেক ঐতিহ্যবাহী একটা জায়গা, যেখান থেকে অনেক নামী ফুটবল প্লেয়ার বাংলাদেশে অনেক অবদান রেখেছেন। তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলায় ফেরাতে এমন উদ্যোগ বলে জানান আয়োজকরা। নওগাঁর জন্য একটা শক্তিশালী নওগাঁর টিম তৈরি করব, এই আশাও আমরা রাখতেছি এবং এটা আমার নতুন প্লেয়ারদের জন্য খুব উজ্জীবিত একটা সময়। জেলা পর্যায়ের 8 টিমের অংশগ্রহণে আগামী 14 ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। গাজীপুরে হয়ে গেল ভাওয়াল হাফ ম্যারাথন। এতে দেশ বিদেশের 450 প্রতিযোগী অংশ নেয়। আয়োজকরা বলছেন, মোবাইল গেমস আসক্তি কমাতে ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তাদের এমন উদ্যোগ। গাজীপুর থেকে জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। ভোরের আলো উকি দিতেই এমন ছুটে চলা, কম সময়ে নির্দিষ্ট পথ ঘুরে আসা, স্বাস্থ্য সুরক্ষা আর সুশৃঙ্খল বাংলাদেশ বিনির্মাণে এক প্রচেষ্টা। শুক্রবার কালিয়াকুরের পলাশতলীতে শত শত দর্বীদের জমায়েত। বসুন্ধরা মাঠ থেকে সাকাশ্বর কোনাবাড়ি সড়কে 7.5 ও 21 কিলোমিটার ক্যাটাগরিতে 6 দেশের বিদেশি সহ 423 প্রতিযোগী অংশ নেন। দূর দূরান্তের রানাররা রাত যাপন করেন তাঁবু গেড়ে। প্রতিযোগীরা বলছেন, এতে শরীর মন চাঙ্গা সহ ফিরে আসে তারুণ্য। আমরা যারা একটু শহর কেন্দ্রিক নিয়ে আছি, তারা যদি এগিয়ে আসে, আমার মনে হয় যারা একটু প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা নিজেদের স্বাস্থ্যের প্রতি কিছুটা সচেতন হবে। এই ভাওয়ালে রানিং করতে এসে আমরা খুবই আনন্দিত। বয়সের ভেদাভেদ বলে আমরা সবাই রানিং করব, সবাই সুস্থ থাকবো। আমি ফার্স্ট রানার আপ হইছি 7.7 কিলোমিটারে, আমার অনেক ভালো লাগছে। আয়োজকরা বলছেন, বিনোদনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতাই লক্ষ্য। যুব সমাজ আমাদের মোবাইল গেমিং প্লাস মাদকের বিরুদ্ধে প্রচুর পরিমাণে ঝুঁকে পড়ছে। এর থেকে এদেরকে বের করে নিয়ে আসার জন্য তাদের বিনোদনের মাধ্যমে আমাদের এই আয়োজনটা মূলত তাদের জন্য, তারা যেন ফিরে আসে। এই ম্যারাথনে নারী পুরুষ চ্যাম্পিয়নকে 4000 টাকা সহ 2 ক্যাটাগরিতে 24 জনকে আর্থিক সম্মাননা দেওয়া হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তানি জার্সি পরে যুবককে গণপিটুনি। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন দেওয়ার ঘটনার পীড়াদায়ক জানালেন রকিবুল। আমাদের রক্তক্ষরণে স্বাধীনতা বিরোধী যারা রয়ে গেছে তাদেরই বংশধর। শনিবার স্বাধীনতা কাপ দিয়ে শুরু ঘরোয়া ফুটবল মৌসুম। প্রথম ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে লড়বে শেখ রাসেল। শেখ জামালের প্রতিপক্ষ বাংলাদেশ বিমান বাহিনী। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।